আচ্ছা, সো গতদিন আমরা চ্যাপ্টার 5 এর এই টপিকগুলো দেখে আসছিলাম। তো আজকে হচ্ছে আমরা মেটালিক বন্ড দিয়ে স্টার্ট করব। এখানে লাস্টে যে টপিকটা ছিল, উম, হ্যাঁ, আচ্ছা, তোমরা এই যে এই ফর্মুলাগুলো একটু মার্ক করে রাখো, এমসিকিউতে আসে। এই গ্লুকোজের ফর্মুলা, তারপর হচ্ছে এখানে সুগারের ফর্মুলা দেওয়া আছে। এটা হচ্ছে গ্লুকোজ C6H12O6, আর সুগারে থাকে হচ্ছে C12H22O11। আর এখানে বাকি যত জায়গায় যত ফর্মুলা দেখতে পাবা বইতে সবগুলো মার্ক করে রাখবা, কারণ এগুলো বেশ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা মেটালিক বন্ড জিনিসটা পড়ব। সো আমরা এ পর্যন্ত দুই ধরনের কেমিক্যাল বন্ড দেখে আসছি। একটা হচ্ছে আয়নিক বন্ড, আর একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। আয়নিক বন্ডের আরেকটা নাম হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। তো মেটালিক বন্ডের আইডিয়াটা কি? মেটালিক বন্ড বা বাংলায় হচ্ছে ধাতব বন্ধন। তো মেটালিক বন্ড হচ্ছে, আমরা যেমন দেখছি দুইটা নন মেটাল হচ্ছে একসাথে থাকে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে ইলেকট্রন শেয়ার করে। তো সিমিলারলি একই মেটালের অনেকগুলা অ্যাটম একসাথে একটা বন্ডিংয়ে মানে একসাথে একটা বন্ডিং ফর্ম করে একটা লার্জার কম্পাউন্ড ফর্ম করতে পারে, সেটাকে আমরা বলি হচ্ছে মেটালিক বন্ড। যেমন আমরা যখন আয়রনের একটা বার দেখি, ধরো আমার কাছে এরকম আয়রনের একটা পিস আছে, হ্যাঁ, তখন এইখানে অ্যাটমগুলো যে একসাথে আছে সেটা কিভাবে আছে? এটা আছে হচ্ছে মেটালিক বন্ডের মাধ্যমে। মানে এখানে আয়রনের অনেকগুলো অ্যাটম একসাথে মেটালিক বন্ড ফর্ম করে একসাথে একটা মানে 3D স্ট্রাকচার ফর্ম করে আছে, একটা কোরের ভিতরে আছে আর কি। ওকে, সো এরকম আয়রনের অনেকগুলো অ্যাটম বা যে কোনো মেটালের অনেকগুলো অ্যাটম একসাথে যেই বন্ড ফর্ম করে থাকে, সেই বন্ডটাকেই আমরা বলি মেটালিক বন্ড। অ্যান্ড মেটালিক বন্ড খুবই স্ট্রং। আর মেটালিক বন্ডের আরও কিছু অ্যাডভান্টেজ আছে, যে মেটালিক বন্ড থাকার কি কি সুবিধা, সেগুলো আমরা একটু পরে দেখব। সো এখানে দেখো বইতে কি বলছে যে না না, সব 3D মেটালিক বন্ড না। আচ্ছা, এখানে দেখো কি বলছে যে we have seen that a metal and a non-metal element create ionic bond among themselves, while two non-metal elements create covalent bond among themselves. এইটুকু আমরা জানি। But when two metallic elements come close together, there is created a metallic bond, যেটা এই যে একটু আগে বললাম। তো এখন বলছি it means the attraction force that keeps the atoms in a piece of metal interconnected is called metallic bond. The attraction force that keeps the atoms in a piece of metal interconnected is called a metallic bond. মানে যেই আইডিয়াটা একটু আগে আমরা প্রেজেন্ট করলাম, যে একটা আয়রনের বার যদি থাকে, সেখানে মেটালের অ্যাটমগুলা যেই ফোর্স দিয়ে একসাথে থাকে বা যেই মানে বন্ডিংয়ের মাধ্যমে একসাথে থাকে, কানেক্টেড থাকে, সেটাই হচ্ছে মেটালিক বন্ড। সো এখানে বলছে ইউ হ্যাভ অবভিয়াসলি সিন কপার ওয়্যার, তারপর হচ্ছে নাইফ, সিজার্স, উইন্ডো গ্রিল, অ্যান্ড gold ornaments, etc. Numerous atoms of the same elements are interconnected by means of metallic bond inside these things. And then বলছে the outermost energy level of each metallic atom usually contains 1, 2 or 3 electrons. আচ্ছা, এখন এখানে একটা খুব ইম্পর্টেন্ট আইডিয়া প্রেজেন্ট করা হবে, সেটা হচ্ছে দেখো আমাদের যে মেটালের যে অ্যাটমগুলা, সেই প্রত্যেকটা অ্যাটমে কি থাকবে? একটা নিউক্লিয়াস থাকবে, রাইট? এরকম একটা নিউক্লিয়াস থাকবে। আর সেই নিউক্লিয়াসটা হচ্ছে অবভিয়াসলি পজিটিভলি চার্জড, বিকজ প্রোটন আছে এটার ভিতরে, প্রোটন আর নিউট্রন। আর তার বাইরে থাকবে হচ্ছে নেগেটিভ ইলেকট্রন। সো এই নিউক্লিয়াসের বাইরে থাকবে একটা বা দুইটা বা তিনটা ইলেকট্রন। কারণ চিন্তা করে দেখো, মেটালের কিন্তু আউটারমোস্ট শেলে 1, 2 অর 3টা ইলেকট্রন থাকে। এর জন্যই সে কী করতে পারে, এগুলো ডোনেট করে দেয়, রাইট? সো আমরা এখানে ধরো একটা ইলেকট্রনের কেসটা চিন্তা করলাম। তারপর এখন এই জায়গাতে এরকম মানে এখানে যে মেটালের একটা অ্যাটম দেখতেছি, একটা মেটালের যখন আমরা একটা পিস কনসিডার করি, তখন এই মেটালের অনেকগুলো অ্যাটম একসাথে থাকে, ঠিক আছে? এইভাবে অনেকগুলো অ্যাটম একসাথে আছে। হ্যাঁ, এখানে আমরা যে ইলেকট্রনগুলো নিয়ে কথা বলতেছি সব হচ্ছে তোমার আউটার মোস্ট শেলের ইলেকট্রন। ওকে, কারণ
আমরা সব সময় ওই আউটারমোস্ট ভ্যালেন্স ইলেকট্রনগুলো নিয়েই কাজ করব সব কেসেই। আচ্ছা, সো এরকম অ্যাকচুয়ালি অনেকগুলো মেটালিক অ্যাটম একসাথে থাকে, অ্যান্ড তাদের এই যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো, তো আমরা জানি যে মেটালস হ্যাভ 1, 2 or 3 ভ্যালেন্স ইলেকট্রনস। মেটালস হ্যাভ 1, 2 or 3 ভ্যালেন্স ইলেকট্রনস। আচ্ছা, তো এখন মেটালের এই যে ভ্যালেন্স যে ইলেকট্রনগুলা, এই ভ্যালেন্স ইলেকট্রনগুলা তোমার মেটালের সাথে খুবই লুজলি কানেক্টেড থাকে। মানে এই ভ্যালেন্স ইলেকট্রনগুলো হচ্ছে লুজলি কানেক্টেড উইথ নিউট্রন, সরি, লুজলি কানেক্টেড উইথ নিউক্লিয়াস, লুজলি কানেক্টেড উইথ নিউক্লিয়াস। ওকে, এই ভ্যালেন্স ইলেকট্রনগুলা, কারণ আমরা দেখে আসছি মেটালগুলোর সবসময় টেন্ডেন্সি থাকে ইলেকট্রন ডোনেট করে দেওয়ার, অ্যান্ড এখানেও তাই। এখানে এই যে ইলেকট্রনগুলা নিউট্রনের মানে নিউক্লিয়াসের সাথে, প্রোটন আর নিউট্রনের সাথে খুবই লুজলি কানেক্টেড থাকে। ওকে, আচ্ছা, তো এখন এখানে এটাই বলা আছে, দ্য আউটারমোস্ট এনার্জি লেভেল অফ ইচ মেটালিক অ্যাটম ইউজুয়ালি কন্টেন্স 1, 2 or 3 electrons in its electronic configuration. Since the size of them is bigger than the non-metallic elements of the same period, the attraction force of nucleus on them is less strong. এই যে কথাটা বললাম যে তারা হচ্ছে লুজলি কানেক্টেড, তো এটার পিছনে রিজন কি? রিজন হচ্ছে অ্যাটমিক সাইজ ইজ লার্জ। মেটালরা কিন্তু সাইজে বড় হয়, রাইট? আমরা দেখে আসছি যে একটা পিরিয়ডে, আমরা যদি ধরো এটা একটা পিরিয়ডের কথা চিন্তা করি, একটা পিরিয়ডে আমি যত লেফট থেকে রাইটে যাব সাইজ কি হবে? স্মলার হবে, রাইট? অ্যান্ড একটা পিরিয়ডের লেফট সাইডে কারা থাকে? মেটালস। আর একটা পিরিয়ডের রাইট সাইডে কারা থাকে? নন মেটালস। সো এখানে অ্যাটমিক সাইজ ইজ লার্জার, দ্যাটস ওয়াই এটাই হচ্ছে রিজন কেন তোমার মেটালের সাথে ইলেকট্রনগুলো লুজলি কানেক্টেড থাকে। আর এটাই রিজন যে কেন মেটালদের আয়নাইজেশন পোটেনশিয়াল কম হয়, তারপর মেটালরা কেন তাড়াতাড়ি ক্যাটায়ন ফর্ম করতে পারে, রাইট? এগুলো আমরা আগে দেখে আসছি। আচ্ছা, তো এখন এখানে বলছে অ্যাজ আ রেজাল্ট অ্যাটমস ডোনেট 1 or more electrons from their outermost energy level and turn into positive ion. আচ্ছা, তো এই জায়গাতেও মানে যখন তারা একসাথে অনেকগুলো অ্যাটম থাকে, তখনও এই যে ইলেকট্রনগুলো কি খুব লুজলি কানেক্টেড থাকায় তারা এখান থেকে বের হয়ে আসে। তো এখন ইলেকট্রনগুলা এইখান থেকে বের হয়ে আসবে বলতে তারা এখন আর কোনো ফিক্সড কোনো অ্যাটমের আন্ডারে পড়তেছে না, মানে তারা এখন ফ্রি। মানে এখানে আমরা এই ইলেকট্রনগুলো এখন এক এক জায়গায় এঁকে দিলাম। আমরা এখন মানে এইটা বোঝাচ্ছি যে এই ইলেকট্রনগুলো এখন কোনো অ্যাটমের কন্ট্রোলে নাই, মানে মানে এখন এই ইলেকট্রনগুলো এই অ্যাটমগুলোর আর আন্ডারে নাই। ওকে, এখন ওরা নিজেদের মতো ফ্রি হয়ে গেছে। ওকে, সো এইখানে তোমার এই যে ইলেকট্রনগুলো তাদের যে করেসপন্ডিং অ্যাটম, সেই অ্যাটমগুলোর সাথে লুজলি কানেক্টেড হওয়ার জন্য ওইখান থেকে বের হয়ে আসলো। মানে খুব উইক একটা অ্যাট্রাকশন ফোর্স এখানে ছিল, সো ওইটা ওভারকাম করে ওরা বের হয়ে আসছে। অ্যান্ড বের হয়ে আসার পর ওরা এখন কি হয়ে গেছে? ফ্রি ইলেকট্রন হয়ে গেছে। ওরা এখন আর ওই অ্যাটমগুলোর আন্ডারে নাই, সো ওরা এখন হচ্ছে ফ্রি ইলেকট্রনস, মানে ওদেরকে আমরা ফ্রি ইলেকট্রনস বলি। ওকে, আর এই জায়গায় তাহলে এই ইলেকট্রনগুলো যখন বের হয়ে আসছে, এই অ্যাটমগুলো এখন কিসে কনভার্ট হয়ে গেছে? ক্যাটায়নে কনভার্ট হয়ে গেছে না? সো এইখানে এই যে তোমার অ্যাটমগুলো থেকে ইলেকট্রন বের হয়ে আসার পর যে ক্যাটায়নগুলো ফর্ম হয়েছে, এগুলো এক একটা কি ক্যাটায়ন। তো এই ক্যাটায়নগুলো মিলে এইখানে যে স্ট্রাকচারটা ফর্ম করছে, দেখো এই যে এই স্ট্রাকচারটা, মানে জাস্ট এই ক্যাটায়নগুলো মিলে সেটাকেই বলা হয় অ্যাটমিক কোর। অ্যাটমিক কোর। সো এভাবে চিন্তা করবা যে একটা মেটালিক বন্ডের ভিতর বন্ড ফর্ম হয় এভাবে যে ফার্স্টে সব মেটালিক অ্যাটমগুলো একসাথে থাকে, অ্যান্ড এই মেটালিক অ্যাটমগুলো
আর যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো আমাদের অ্যাটমের সাথে খুবই লুজলি কানেক্টেড হওয়ায় বা নিউক্লিয়াসের সাথে লুজলি কানেক্টেড হওয়ায় তারা বের হয়ে আসে, বের হয়ে তারা ফ্রিলি মুভ করা স্টার্ট করে। আর এখানে যে ক্যাটায়ন যেগুলো থেকে যায় তারা মিলে হচ্ছে অ্যাটমিক কোরটা ফর্ম করে, মানে তাদেরকে মিলে যেই স্ট্রাকচারটা হয় সেটাকে বলে অ্যাটমিক কোর। আচ্ছা, তো এখানে এটাই বলা আছে যে atoms donate one or more electrons from their outermost energy level and turn into positive ion. This positive ion is called the atomic core. These atomic cores are three-dimensionally organized in a metal ল্যাটিস। মানে এই অ্যাটমিক কোরটাই আসলে আমরা এখানে দেখতেছি, মানে এই যে 3D অবস্থায় যে দেখতেছি এটা আসলে ওই মেটালিক কোরটাই। আর এইখানে ইলেকট্রনরা হচ্ছে এরকম ফ্রিলি মুভ করতেছে, এখানে ইলেকট্রনের একটা ওশান ক্রিয়েট হয়েছে বলতে পারো। মানে এখানে এত মেটালিক অ্যাটম একসাথে আছে, ওরা সবাই যে ইলেকট্রনগুলো ছেড়ে দিছে ওই ইলেকট্রনগুলো মিলে এখানে একটা ইলেকট্রনের ওশান ক্রিয়েট করছে। ওকে, সি অফ ইলেকট্রন বা ওশান অফ ইলেকট্রন। আর ওই ইলেকট্রনগুলো কিন্তু এখন ওই অ্যাটমের চারপাশে ঘুরতেছে না, ওরা কিন্তু এখন ফ্রিলি মুভ করতেছে, মানে ইচ্ছা মতো এক এক দিকে যাচ্ছে, বুঝা গেছে? তো এখানে ওইটাই বলা আছে যে এই যে ইলেকট্রনগুলো এগুলোকে ডিলোকালাইজড ইলেকট্রনও বলে, বাংলায় হচ্ছে ডিলোকালাইজড, বাংলা হচ্ছে সঞ্চারণশীল, বা এটাকে তুমি ফ্রি ইলেকট্রনও বলতে পারো আর কি। ডিলোকালাইজড ইলেকট্রন আর সঞ্চারণশীল ইলেকট্রন। তো এখানে ওই নামটাও লেখো, ডিলোকালাইজড ইলেকট্রন। মানে ডিলোকালাইজড মানে ও যেই জায়গায় ছিল ওইখান থেকে ও সরে গেছে আর কি, ডিলোকালাইজড। আচ্ছা, তো এই হচ্ছে অ্যাটমিক কোর আর এই হচ্ছে আমাদের ফ্রি ইলেকট্রনগুলো। তো এই ফ্রি ইলেকট্রনগুলো দিয়ে কাজটা কি করব? মানে এই ইলেকট্রনগুলো ঠিক আছে বের হয়ে আসলো, তো এই ইলেকট্রনগুলোর মানে কাজ হচ্ছে যে তুমি যখন এইটার সাথে কোনো একটা ব্যাটারিকে কানেক্ট করবা, মানে এই পিসটার সাথে, তখন এটার ভিতর দিয়ে আমরা কি দেখি যে যে কোনো মেটাল হচ্ছে কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। সো এই ইলেকট্রনগুলাই হচ্ছে সেই ইলেকট্রিসিটি কন্ডাকশনে রোল প্লে করে আর কি। মানে এই ফ্রি ইলেকট্রনগুলোর জন্যই এই ফ্রি ইলেকট্রনগুলোর জন্যই হচ্ছে ইলেকট্রিসিটি এখান থেকে পাস করতে পারে। কারণ ইলেকট্রিসিটি আসলে কি, তোমরা ক্লাস 8-এ যদি পড়ে থাকো, ইলেকট্রিসিটি বা কারেন্ট হচ্ছে আসলে ইলেকট্রনের ফ্লো। ওকে, সো যখন এখানে ব্যাটারি কানেক্ট করা হবে, একটা ধরো এটার সাথে একটা ব্যাটারি কানেক্ট করলাম এরকম, তখন আমরা দেখব যে এই মেটালের ভিতর যতগুলা তোমার মানে যেই ফ্রি ইলেকট্রনগুলো ছিল ওই ফ্রি ইলেকট্রনগুলা ধরো এইভাবে যদি ব্যাটারিটা কানেক্ট করি, তখন আমরা দেখব যে ওই ফ্রি ইলেকট্রনগুলো এই দিকে মুভ করা স্টার্ট করছে, অ্যান্ড এখান থেকে বের হয়ে এদিকে যাবে, তারপর এদিকে যাবে, তারপর আবার এদিকে আসবে, এরকম এটা ঘুরতে থাকবে আর কি ইলেকট্রনগুলো। সো এই ফ্রি ইলেকট্রনগুলো যাদের থাকে না সেইখানে আসলে কারেন্ট কন্ডাক্ট হইতে পারে না। সো এর জন্য নন মেটালের ক্ষেত্রে আমরা এই যেহেতু নন মেটালের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন বা ডিলোকালাইজড ইলেকট্রন নাই, সো তারা ইলেকট্রিসিটি কন্ডাক্টও করতে পারে না। আচ্ছা, ওয়াটারের কেসটা বলি। ওয়াটার ওই যে কালকে বললাম ওয়াটার হচ্ছে পোলার কোভ্যালেন্ট। তো যারা আবার পোলার কোভ্যালেন্টে তো আবার আয়ন থাকে, তাই না? যেমন ওয়াটার হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড, বাট ওইখানে আমরা জানি যে এখানে হচ্ছে এটা 2 ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা পজিটিভ। সো এই আয়নগুলাই হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, বুঝা গেছে? আচ্ছা, সো এই হচ্ছে মেটালিক বন্ডের আইডিয়া। আর এই যে এইভাবে সব মেটালিক অ্যাটমগুলো একসাথে থাকতেছে, মানে মেটালিক ক্যাটায়নগুলো একসাথে থাকতেছে, তারা এইটাই হচ্ছে আসলে মেটালিক বন্ড। ওকে, অ্যান্ড এটা খুব স্ট্রং। তো এখানে বলা আছে যে ইন দ্য মেটাল ল্যাটিস দ্য ডোনেটেড ইলেকট্রনস কাম আউট অফ দ্য অরবিট অ্যান্ড মুভ ফ্রিলি অ্যাট দ্য সেন্টার অফ দি অ্যাটমিক কোর। Such electrons are called delocalized electrons. They become electrons of all the metallic ions of that piece of metal instead of remaining under a particular atom. মানে বলা হয়েছে যে এই ইলেকট্রনগুলা এখন আর কারো ফিক্সড ওনারশিপের আন্ডারে নাই। মানে এই ইলেকট্রনটা এখন আমি আর বলতে পারবো না যে এইটাই এই অ্যাটমের ইলেকট্রন, এটা এখন এই সবার ইলেকট্রন, বুঝা গেছে? এই ইলেকট্রনটাও এখন সবার ইলেকট্রন, মানে এখানে প্রত্যেকটা ইলেকট্রন এখন সবার হয়ে গেছে আর কি। আচ্ছা, it can be said that the ions remain organized like a lattice in the sea of electrons. এই যে বললাম তারা হচ্ছে একটা sea of electron ফর্ম করে। When a delocalized electron is situated amidst two metallic ions, both the ions are attracted toward the electron with electrostatic force. আচ্ছা, তো
এই কেসটার কথা বলা হয়েছে, যে এই যে দেখো এইখানে একটা ইলেকট্রন যদি চিন্তা করো, তো এই ইলেকট্রনটার কথা বলছে যে যখন একটা ডিলোকালাইজড ইলেকট্রন হচ্ছে দুইটা মেটালিক আয়নের মাঝখানে থাকে, তখন এই ইলেকট্রনটা দুইজনের দিকেই অ্যাট্রাক্টেড হয়। ওকে, তো তখন দেখো এই ইলেকট্রনটাকে আমাদের এই ক্যাটায়নটা এদিকে টানতেছে, আবার এই ইলেকট্রনটাকে এই ক্যাটায়নটা এদিকে টানতেছে। বুঝা গেছে? সো এই জন্য দেখা যায় এই যে দুইটা আয়ন তারা একসাথে কানেক্টেড হয়। তুমি চিন্তা করো এখানে মাঝখানে একটা অবজেক্ট আছে, ঠিক আছে? তো এখন এও এদিকে টান দিচ্ছে, ওর দিকে টান দিচ্ছে, আর ও ওকে ওর দিকে টান দিচ্ছে। সো তখন কি হবে, দুইটা কাছে চলে আসবে না? চিন্তা করে দেখো, ধরো একটা মাঝখানে একটা এরকম একটা ধরো বক্স আছে, ঠিক আছে? আর তুমি এদিক দিয়ে একটা বক্সকে টান দিচ্ছ, আর একটা ফ্রেন্ড এদিক দিয়ে টান দিচ্ছে, ঠিক আছে? এখন দুইজনে যদি এরকম টানতে থাকো, তখন দুইজন এটার কাছে চলে আসবে না? বুঝে গেছে? মানে ধরো তুমি এটাকে এদিকে টান দিচ্ছ, আর তোমার ফ্রেন্ড এদিকে টান দিচ্ছে। এখন তুমি যদি ওই যে হাত দিয়ে এরকম টানতে থাকো, তখন তুমি আস্তে আস্তে সামনে চলে আসবে না? আর তোমার ফ্রেন্ডও সামনে চলে আসবে না? সো এইখানেও অ্যাটম দুইটাও ওইভাবে কাছাকাছি চলে আসে আর কি, এই এই অ্যাট্রাকশন, মিউচুয়াল অ্যাট্রাকশনটার জন্য। অ্যান্ড এটার জন্য হচ্ছে এই দুইটা আয়ন একসাথে কানেক্টেড থাকে, আর এটাই হচ্ছে মেটালিক বন্ডটা ফর্ম করে আর কি। আর এখানে আরও বলা আছে ডিলোকালাইজড ইলেকট্রনগুলো কেন কাজের, বা ওই ফ্রি ইলেকট্রনগুলো কেন কাজের। বিকজ ডিলোকালাইজড ইলেকট্রনস আর রেসপন্সিবল ফর কন্ডাক্টিভিটি অফ হিট, মানে এই ইলেকট্রনগুলোর জন্যই হিট কন্ডাক্ট হইতে পারে, অ্যান্ড ইলেকট্রিসিটি। আচ্ছা, ইলেকট্রিসিটির আইডিয়াটা তো বোঝাইছি, বাট হিট কিভাবে এখানে কন্ডাক্ট হয়? আচ্ছা, তো হিট আসলে কি? হিট হচ্ছে ওয়ান টাইপ অফ এনার্জি, রাইট? আমরা ফিজিক্সে দেখছি। তো হিট জিনিসটা মানে ডিপেন্ড করে কিসের উপর? আমার একটা অবজেক্টের ভিতর যে ইলেকট্রনগুলো আছে, তারপর অন্যান্য যেসব পার্টিকেলগুলো আছে, তাদের যত টাইপের এনার্জি আছে সেগুলোর সামই হচ্ছে আসলে হিট। তো একটা ধরো এই জায়গায় আমি যদি এই মেটালিক বারটার এই সাইডটা যদি ধরো খুব হিটেড করি, মানে এই জায়গাটা খুব গরম করলাম, তখন গরম করা মানে হচ্ছে এইখানে যে অ্যাটমগুলো থাকবে সেই অ্যাটমগুলো কি ভাইব্রেট করা স্টার্ট করবে, কারণ তুমি যখন হিট দিছো, একটা এনার্জি দিছো না এখানে, তো ওই এনার্জিগুলো রিসিভ করবে কারা? এখানে যত অ্যাটম আছে আর যত ইলেকট্রন আছে, সো ওরা ওই এনার্জিটা পেয়ে কী করবে? ভাইব্রেট করা শুরু করবে। আর ওই এনার্জিগুলো দেওয়াতে এই যে ইলেকট্রনগুলো তারা একটা কাইনেটিক এনার্জি পাবে, আর সেই কাইনেটিক এনার্জির জন্য ইলেকট্রনগুলো কি এরকম মুভ করা স্টার্ট করবে। তো ওই ইলেকট্রনগুলো গিয়ে পরের ইলেকট্রনগুলোকে আবার ধাক্কা দিবে, ঠিক আছে? তো পরের ইলেকট্রনগুলো আবার ভাইব্রেট করা শুরু করবে, আবার এরপরে আবার ইলেকট্রনগুলো আরও সামনে গিয়ে পরেরগুলোকে ধাক্কা দিবে, অ্যান্ড ওইখানে ইলেকট্রনগুলো আস্তে আস্তে কি ভাইব্রেট করা শুরু করবে। তো একসময় কী দেখা যাবে, পুরা আয়রন বারটার ভিতর যত অ্যাটম যত ইলেকট্রন আছে সবাই আস্তে আস্তে ভাইব্রেট করতেছে। তার মানে পুরাটাই আস্তে আস্তে কী হয়ে গেল? গরম হয়ে গেল। মানে হিটটা এই জায়গা থেকে এইখানে কন্ডাক্ট হয়ে গেছে, ওকে, ভাইব্রেশনের জন্য। হ্যাঁ, সো আমি একটা জায়গা গরম করলাম বা হিটেড করলাম, সেই এনার্জিটা এই ভাইব্রেটিং ইলেকট্রনের মাধ্যমে আস্তে 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 সামনের দিকে প্রোপাগেট করছে, মানে সামনের দিকে ট্রান্সফার হয়েছে আর কি। অ্যান্ড একসময় পুরাটাই গরম হয়ে গেছে। তুমি তোমার বাসায় একটা স্টিলের স্কেল, ঠিক আছে, একটা স্টিলের স্কেলকে চুলার কাছে নিয়ে ধরবা বা আগুনের কাছে ধরবা, দেখবা একটু পর তুমি যেখানে ধরছো ওইখানেও গরম লাগতেছে, কারণ হিটটা কি এখান থেকে কন্ডাক্ট হয়ে তোমার হাত পর্যন্ত চলে আসছে। আচ্ছা, সো এইগুলো হয় হচ্ছে এই ডিলোকালাইজড ইলেকট্রনগুলোর জন্য। Similarly, they are the reasons for metals' flexibility, brightness, and charge resistance. Okay, features of metal. তো এই ডিলোকালাইজড ইলেকট্রনগুলোর জন্যই হচ্ছে ফ্লেক্সিবিলিটি দেখা যায় মেটালে, ব্রাইটনেস দেখা যায়, অ্যান্ড চার্জ রেজিস্ট্যান্স দেখা যায়। চার্জ রেজিস্ট্যান্স হচ্ছে যে এইখানে যদি এরকম ফ্রি ইলেকট্রনগুলো না থাকতো, তখন আরেকটা ব্যাপার ঘটতো। দেখো যে এইখানে ইলেকট্রনগুলো যখন এরকম তোমার মুভ করা শুরু করে, তখন এইখানে তো অলরেডি একটা সি অফ ইলেকট্রন আছে, রাইট? তো এইখান থেকে যখন একটা ইলেকট্রন মুভ করা শুরু করবে, এইখানে সি অফ ইলেকট্রনগুলোর সাথে ওর কি কলিশন হবে আর কি। তো এটাকেই বলা হয়েছে চার্জ রেজিস্ট্যান্স। মানে এখানে যখন একটা চার্জ মুভ করতে যাবে, তখন সে এখানে কিছু কলিশন ফেস করবে, কিছু রেজিস্ট্যান্স ফেস করবে। এগুলো কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার পড়ার সময় আবার দেখবা, ফিজিক্সে আছে।
আর এখানে এই যে এটাই লেখা আছে ইলেকট্রোকন্ডাক্টিভিটি অফ মেটাল, মেটাল কীভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। তো এখানে বলা আছে যে অল মেটালস আর ইলেকট্রিক্যাল কন্ডাক্টর, দ্য ডিলোকালাইজড ইলেকট্রনস ইন দ্য মেটাল ল্যাটিস আর দ্য ক্যারিয়ার অফ ইলেকট্রিসিটি ইন দ্যাম। If we connect the two ends of a piece of metal to positive and negative edges of a battery, এই যে এখানে যেই এক্সপেরিমেন্ট আমরা করছি এটা, এই যে এটা হচ্ছে পজিটিভ এন্ড, এটা হচ্ছে নেগেটিভ এন্ড। একটা জিনিস মাথায় রাখবা, যেই এন্ডটা মানে ব্যাটারির নেগেটিভ এন্ডটা যেইখানে কানেক্টেড করা হয়েছে, ইলেকট্রন হচ্ছে ওই দিক থেকে এই দিকে ফ্লো হবে, মানে পজিটিভের দিকে ফ্লো হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। মানে এই যে মাইনাসটা যেই সাইডে লাগানো, ইলেকট্রন ওই দিক থেকে ফ্লো হওয়া শুরু করবে অ্যান্ড অপর পাশে আসবে, ঠিক আছে? এটা খুব কনসেপচুয়াল একটা কোশ্চেন। যেমন এইখানেও দেখো, এই যে মাইনাসটা যেই সাইডে লাগানো আছে, ইলেকট্রন ওই দিক থেকে ফ্লো হয়ে অন্য প্লাসের দিকে যাচ্ছে। ওকে, কারো যদি কোথাও কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। তো এইখানে ওই যে আমরা যেই এক্সপেরিমেন্টের কথা বললাম ওইটাই বলা আছে। আর এখানে এই যে হিট কন্ডাক্টিভিটি, when you heat an end of a piece of metal on fire, you'll find that the other end also is getting warmer fast. It means metals are heat conductors too. The reason is again delocalized electrons. When heat is applied, these electrons receive energy and increase their velocity. ওই যে যেটা বললাম, আমরা যখন একটা এন্ডকে হিটেড করি, সেইখানে এন্ডে যে অ্যাটমগুলো আছে আর ইলেকট্রনগুলো আছে তারা এনার্জি রিসিভ করে অ্যান্ড তাদের ভেলোসিটি ইনক্রিজ করে। ভেলোসিটি ইনক্রিজ করে মানে ভাইব্রেশন বাড়ে আর কি, মানে তারা মুভ করা শুরু করে, মানে অনেক র্যান্ডমলি ছোটাছুটি করা শুরু করে আর কি। প্রথমে স্টেবল ছিল, যেই হিট দিল ওরা অনেক দ্রুত লাফালাফি শুরু করলো আর কি। অ্যান্ড দে রাশ ফ্রম দ্য হিটেড এন্ড টুয়ার্ড দ্য কম্পারেটিভলি কুলার এন্ড। অ্যান্ড তারা এই যে এইখান এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো হওয়া স্টার্ট করে, অ্যান্ড এইভাবে হিটটা আস্তে আস্তে ট্রান্সফার হয়, অ্যান্ড এইভাবেই হিট মানে মেটালে হিট কন্ডাক্টেড হয় আর কি। আচ্ছা, তো এখন এই চ্যাপ্টারটা আমাদের হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখন বেশ কিছু কোশ্চেন সলভ করব এই পুরো চ্যাপ্টারের উপর। আর এখন যে সলভ করব এখনই ভালো মতো শিখে রাখবা, যাতে তোমার এই চ্যাপ্টারটা আবার পরে দেখা না লাগে, ঠিক আছে? মানে আজকে যাতে আর দেখা না লাগে, যেহেতু কালকেই এক্সাম। সো আমি ওইটা, হ্যাঁ 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 ওইটা দেখাইতেছি, দাঁড়াও। ওকে, সবাই খুব ভালো করে খেয়াল করো যখন কোশ্চেনগুলো সলভ করি, আর কোথাও না বুঝলে বলবা। আচ্ছা, এখান থেকে দেখো। আচ্ছা, তো এখানে বলা হয়েছে ইন দ্য ফরমেশন অফ সোডিয়াম ক্লোরাইড NaCl, both Na and Cl attain the electronic configuration of neon atom. Electron sharing takes place between sodium and chlorine. Both sodium and chlorine follow the octet rule. আচ্ছা, ইলেকট্রন শেয়ারিংটা হয় না, তার মানে এটা বাকিগুলা না করেও বলে দেওয়া যায় এটা হচ্ছে 1 আর 3, কারণ অপশনগুলো দুইটা দুইটা করে। সো এটা হবে হচ্ছে 1 and 3। এখানে এইটা অ্যান্সারটা ভুল দেওয়া আছে, এটা হবে 1 and 3। ওকে, আচ্ছা আমরা একটু করে দেখি, বাকি অপশনগুলোও দেখি। এটা ইলেকট্রন তো শেয়ার হয় না, বাট আমরা বাকিগুলো একটু করে দেখি। এইখানে দুইটাই কি নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করে? দেখো, সোডিয়াম হচ্ছে 11, দুইটা নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করে না। দেখো, এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s1। সো এটা হচ্ছে আমরা জানি Na প্লাসে কনভার্ট হয়, Na প্লাস হলে এটা 1s2 2s2 2p6 হবে, যেটা হচ্ছে নিয়ন। কিন্তু ক্লোরিন কিন্তু আর্গনেটটা ফলো করে। ক্লোরিন হচ্ছে 17, তো সে হচ্ছে ক্লোরিন মাইনাসে কনভার্ট হয়, আর সেটা হচ্ছে 1s2 2s2 2p6
3s2 3p6, এটা হচ্ছে আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন। সো এটাও ভুল, এটাও ভুল। অ্যান্সার হবে শুধু তোমার 3 বোথ। বাট আসলে শেয়ারিং দিয়ে আমরা সবসময় শেয়ারিংই বুঝাই, শেয়ারিং আর ডোনেশন রিসিভ করা একটা। ওকে, তো এটা আসলে 3 নাম্বারটাই হবে অ্যান্সার, এখানে অপশন ভুল আছে তাই। আচ্ছা, তারপর এরপর বলা আছে which of the following compounds is bounded by van der Waals force of attraction। van der Waals কাজ করে কাদের মধ্যে? কোভ্যালেন্ট, রাইট? কোভ্যালেন্ট বন্ড দিয়ে যে কম্পাউন্ডগুলো ফর্ম হয় তারা। ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে কি? আয়নিক বন্ড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে, এটাও আয়নিক। সোডিয়াম ক্লোরাইড আয়নিক। হাইড্রোজেন সালফাইড হচ্ছে কোভ্যালেন্ট, তাই না? হাইড্রোজেনও নন মেটাল, সালফারও নন মেটাল। আমরা হাইড্রোজেন সালফাইড খুব সহজেই ফর্মও করতে পারবো, লাইক হাইড্রোজেন সালফাইড হচ্ছে এরকম দেখতে। এই হচ্ছে সালফার, এ হচ্ছে একটা হাইড্রোজেন, এ হচ্ছে একটা হাইড্রোজেন, আর এই হচ্ছে সালফারের 4টা লোন পেয়ার ইলেকট্রন। ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, কোভ্যালেন্ট বন্ড। আচ্ছা, হুইচ এলিমেন্ট হ্যাজ জিরো ভ্যালেন্সি? জিরো ভ্যালেন্সি কাদের থাকে? ইনার্ট গ্যাস। সো এটা হচ্ছে নিয়ন। অবজার্ভ দ্য ফ্যাক্টস বিলো। সিলিকন ডাইঅক্সাইড SiO2 মাইনাস, তো সিলিকন ডাইঅক্সাইড সলিড, গ্রাফাইট কন্ডাক্টস ইলেকট্রিসিটি, অ্যান্ড সোডিয়াম ক্লোরাইড হ্যাজ লো মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্টস। আচ্ছা, এটা হবে 1 and 2, কারণ দেখো সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ডের মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট হচ্ছে হাই। সো এখানে দেওয়া আছে এটা লো, সো এটা হবে না। গ্রাফাইট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, এটা একটু মাথায় রাখবা। গ্রাফাইট কী জিনিস এটা একটু বলি। তো কার্বনের কিছু মানে এটাকে বলা হয় হচ্ছে কার্বনের আইসোমর্ফ, প্রবাবলি আইসোমর্ফ বলে, আমার তো ভালো মনে আসতেছে না। কার্বনের আইসোমর্ফই বলে যতদূর আমার মনে পড়ে। আচ্ছা না, অ্যালোট্রপ বলে মনে হয় তাহলে এটাকে। এই জিনিসটা সিলেবাসে নাই আর কি, তো হ্যাঁ এটাকে বলা হয় হচ্ছে অ্যালোট্রপ। সরি, কার্বনের অ্যালোট্রপ বলে আর কি। আচ্ছা, তো কার্বনের অ্যালোট্রপ যদি বলি, কার্বনের 2টা খুব পপুলার অ্যালোট্রপ হচ্ছে, মানে অ্যালোট্রপ মানে হচ্ছে কার্বনের এক একটা ভার্সন, মানে ওইটা কার্বনই বাট একটু ডিফারেন্টভাবে স্ট্রাকচার। তো কার্বনের অ্যালোট্রপ একটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে তোমার যে পেন্সিল আছে, তুমি যে পেন্সিল দিয়ে লেখো, পেন্সিলের যে নিপটা ওইটা হচ্ছে গ্রাফাইট। আর কার্বনের আরেকটা অ্যালোট্রপ হচ্ছে ডায়মন্ড, মানে ডায়মন্ডও অ্যাকচুয়ালি কার্বনই, বুঝতে পারছো? জাস্ট গ্রাফাইট আর ডায়মন্ড একই জিনিস, জাস্ট 2টা আলাদাভাবে স্ট্রাকচার, একটার দাম খুবই কম আর একটার দাম অতিরিক্ত বেশি। ওকে, সো গ্রাফাইট আর ডায়মন্ড হচ্ছে কার্বনের অ্যালোট্রপ। তো ডায়মন্ড হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, কিন্তু গ্রাফাইট পারে। এটা একটা এক্সেপশনাল কেস। দেখো গ্রাফাইট কিন্তু একটা নন মেটাল, তাই না? কিন্তু স্টিল এটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে বিকজ এটার স্ট্রাকচার, তুমি উপরের ক্লাসে উঠলে শিখবা যে গ্রাফাইটের স্ট্রাকচারে হচ্ছে, আমরা যেমন মেটালের ভিতরে দেখছি না ফ্রি ইলেকট্রন থাকে, তো গ্রাফাইটের ভিতরেও, গ্রাফাইটের স্ট্রাকচারেও ফ্রি ইলেকট্রন এক্সিস্ট করে, ওরা ওই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। ওকে, সো গ্রাফাইট কন্ডাক্টস ইলেকট্রিসিটি অ্যান্ড সিলিকন ডাইঅক্সাইড সলিড। হ্যাঁ, এটাও একটু মাথায় রাখবা, সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে সলিড। আচ্ছা, হাউ মেনি অ্যাটমস আর প্রেজেন্ট ইন আ ক্যালসিয়াম পারম্যাঙ্গানেট মলিকিউল? ক্যালসিয়াম পারম্যাঙ্গানেট। আচ্ছা, তো এইখানে আমাদের একটা র্যাডিক্যাল, নতুন একটা র্যাডিক্যাল শিখতে হবে, নিউ র্যাডিক্যাল। এটা খাতায় লিখে রাখো, আমরা এটা কালকে লিস্টে দেখাই নাই। সেটা হচ্ছে পারম্যাঙ্গানেট র্যাডিক্যাল, পারম্যাঙ্গানেট র্যাডিক্যাল। এটার নাম হচ্ছে পারম্যাঙ্গানেট, আর এটার স্ট্রাকচার হচ্ছে MnO4 মাইনাস। এটার চার্জ হচ্ছে, তুমি চাইলে ওই বক্সেও লিখে রাখতে পারো, এটার চার্জ হচ্ছে -1, ভ্যালেন্সি হচ্ছে 1।
এটার সবচেয়ে কমন যে কম্পাউন্ডটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তোমাদের এটা লিখে দিয়েছিলাম এর আগে কোথাও? আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা হচ্ছে KMnO4। চ্যাপ্টার 2 তে লিখছিলাম, হ্যাঁ, KMnO4। এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখন বলো তো ক্যালসিয়াম পারম্যাঙ্গানেটটা কেমন হবে, কেউ বলতে পারবা? ক্যালসিয়াম পারম্যাঙ্গানেট, ক্যালসিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2 হয়, ক্যালসিয়াম 2+ আয়ন হিসেবে থাকে। হ্যাঁ ঠিক আছে, এটা যে ক্যালসিয়াম, তারপর হচ্ছে MnO4 2, এটা হচ্ছে ক্যালসিয়াম পারম্যাঙ্গানেট। তো এখানে বলছে কয়টা অ্যাটম আছে, তো এখানে অ্যাটম আছে কয়টা দেখো, একটা ক্যালসিয়াম অ্যাটম। আর MnO4 এর মধ্যে কয়টা অ্যাটম আছে টোটাল? 1, Mn হচ্ছে একটা, আর অক্সিজেন আছে 4টা। সো 4 + 1 কত হয়? 5, 5 2 = 10। সো এখানে অ্যাটম আছে টোটাল 11টা। ক্যালসিয়াম হচ্ছে একটা, আর MnO4 এই পুরো গ্রুপটায় র্যাডিক্যালটায় কয়টা আছে? 5টা। Mn একটা, ম্যাঙ্গানিজ হচ্ছে একটা, আর 4টা অক্সিজেন। সো 5, 5 দুগুণে 10, 10 + 1 11। তো এটা হচ্ছে 11টা। আচ্ছা, হাউ মেনি লোন পেয়ার ইলেকট্রনস অফ ক্লোরিন আর প্রেজেন্ট ইন এ HCl মলিকিউল? HCl এ কয়টা লোন পেয়ার আছে? চিন্তা করে দেখো, ক্লোরিন কিন্তু এখানে অক্টেট ফিল আপ করছে, তাই না? সো এই জায়গায় তার ওই যে একটা ইলেকট্রন, ক্লোরিনের তো 7টা ইলেকট্রন থাকে, একটা হচ্ছে এইখানে, আর এই যে বাকি 6টা এখানে। সো লোন পেয়ার কয়টা? একটা, দুইটা, তিনটা। সো 3টা লোন পেয়ার ইলেকট্রন। এটা 3 হবে, এটা এখানে অপশনগুলো ভুল আছে। ওরা এখানে 3 2 = 6 বলছে, এটা আসলে ভ্যালিড না। এটা সবসময় লোন পেয়ার ইলেকট্রন নাম্বার যখন জিজ্ঞেস করা হয় তোমার পেয়ার ওয়াইজই বলতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। আচ্ছা, তারপর ইন হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস লিড শোজ ইটস হাইয়েস্ট ভ্যালেন্সি? তো এখানে দেখো লিড সালফেটের ক্ষেত্রে লিডের ভ্যালেন্সি কত? 2, কারণ সালফেট হচ্ছে 2-, তাহলে লিড কত? 2+। সালফেট রেডিক্যালের চার্জ কত? 2 না? তাহলে লিডের ভ্যালেন্সি এখানে কত? 2। আচ্ছা, তারপর লিড ক্লোরাইড, এখানে লিডের ভ্যালেন্সি কত? 2, কারণ ক্লোরিন কত? ক্লোরিন হচ্ছে 1। সো ক্লোরিন কয়টা আছে? 2টা। সো এখানে কত হবে ভ্যালেন্সি? 2। আবার লিড অক্সাইড, এখানে ভ্যালেন্সি কত? লিডের 2, কারণ অক্সিজেনের 2। সো লিডের কত হবে? 2। এইখানে কত? অক্সিজেন হচ্ছে 2, সো 2 2 = 4, তাহলে লিডের কত হবে? 4। সো এইটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালেন্স। এটা কেউ যদি না বুঝে থাকো আমি আরেকবার একটু বুঝাই, যে এখানে আমাদের যে কম্পাউন্ডগুলো আছে তুমি এখানে ভ্যালেন্সি কিভাবে বের করবা দেখো। তো এখানে কম্পাউন্ডগুলো ছিল লিড, সালফেট। দেখো সালফেট পুরোটা হচ্ছে একটা র্যাডিক্যাল, তার ভ্যালেন্সি কত? 2। সো এটার ভ্যালেন্সি কত হবে? 2। ঠিক আছে, মানে তুমি যেটা করবা, যেইটার ভ্যালেন্সি বের করতে চাও সেটা বাদ দিয়ে বাকি যতটুকু আছে সেইটুকুর টোটাল ভ্যালেন্সি বের করবা, সেটাই হচ্ছে তোমার এটার ভ্যালেন্সি হবে। কারণ চিন্তা করে দেখো, এটা কিন্তু লজিক্যাল, এটা 2 হইলে এটা 2, মানে এই দুইটা যদি 2 হয় তাহলে দুইটার মধ্যে কমন যায় কত? 1, মানে 2 কমন যায়। সো 2 দিয়ে যদি দুইটা নাম্বারকে ডিভাইড করে দাও এরকম 1 1 পাওয়া যাবে। সো এটা হবে লিড 1 আর সালফেট 1, মানে জাস্ট লিড সালফেট। হ্যাঁ, লিড মেটাল। ওকে, সো এটা হবে জাস্ট সিম্পলি লিড সালফেট। আর এরপর যদি লিড ক্লোরাইডেরটা বলি, এখানে এই যে ক্লোরিনের ভ্যালেন্সি কত? 1। সো Cl2 এর টোটাল ভ্যালেন্সি কত? 1 × 2। সো এটা 2, তাহলে এটাও কত? 2। বুঝতে পারছো? সো এটা হচ্ছে, দেখো এখানেও এটা লজিক্যাল যে ক্লোরিনের হচ্ছে এই যে 1 আর লিডের হচ্ছে 2। সো এই 2টা এখানে নামছে আর 1টা এখানে নামছে, সো এটা লিড ক্লোরাইড। আবার লিড অক্সাইড, অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2, তাহলে এটাও কত? 2। অ্যান্ড এর জন্য এটাকে আমরা লিড অক্সাইড হিসেবে লিখছি, ঠিক আছে?
তো সহজভাবে বললে তুমি জাস্ট দেখবা যার ভ্যালেন্সি বের করতে চাও সেইটা সেটা ছাড়া অন্য যেটা আছে বা অন্য যা কিছু আছে তাদের টোটাল ভ্যালেন্সিটা কত, মানে টোটাল বলতে আমি বোঝাচ্ছি ইন্ডিভিজুয়াল ভ্যালেন্সি ইনটু নাম্বার আর কি, তারপর ওইটা বের করবা। সো এখান থেকে লিড মানে PbO2 এইটারটাই হচ্ছে সবচেয়ে বেশি আসবে, কারণ এখানে এটা ভ্যালেন্সিটা 4 আসে, অক্সিজেনের হচ্ছে 2 2 2 আর 4, সো এটা ম্যাক্সিমাম। আচ্ছা, তারপর which of the ions have the same number of electrons as argon? আর্গনের সাথে সেম, তো Cl মাইনাসের কেসটা হবে, বাট সোডিয়াম প্লাসটা আবার হবে না। ম্যাগনেসিয়াম 2 প্লাসের কেসটা হবে, চিন্তা করে দেখো, না এইটাও হবে না, মানে এখানে আসলে বাদ দিয়ে দেওয়া যায়, এইটা বাদ দিয়ে দেওয়া যায়, এটা বাদ দিয়ে দেওয়া যায়, কারণ সোডিয়াম প্লাস তো কখনোই হবে না। তারপর ক্যালসিয়াম 2 প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস হয়, কিন্তু ম্যাগনেসিয়াম 2 প্লাস আবার হবে না, কারণ ম্যাগনেসিয়াম তো ক্যালসিয়ামের থেকে ছোট, ম্যাগনেসিয়াম আসলে নিয়নেরটা ফলো করে, রাইট, 12 থেকে 10 হয়ে যায়, তো এইটা হবে। সালফার হচ্ছে কত, 16, তো সালফার দুইটা অ্যাকসেপ্ট করলে কত হবে, 18, আর ক্যালসিয়াম হচ্ছে 20, দুইটা ছেড়ে দিলে কত হবে, 18। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হুইচ বন্ড ইজ প্রেজেন্ট ইন অ্যামোনিয়াম ক্লোরাইড? আয়নিক বন্ড আছে একটা, রাইট, এটা চিন্তা করো, দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে অ্যামোনিয়াম প্লাস হচ্ছে মানে অ্যামোনিয়াম আয়ন একটা র্যাডিক্যাল, ক্লোরিন মাইনাস একটা অ্যানায়ন, সেটা কি বন্ড কাজ করতেছে, আয়নিক বন্ড। NH4 প্লাস আবার কিভাবে বানানো, NH4 প্লাস হচ্ছে এইটা একটু তোমাদের, এটা আসলে তোমাদের সিলেবাসের মধ্যে না, বাট আমি একটু বলি যে এখানে আসলে 3টা হাইড্রোজেন আছে নাইট্রোজেনের সাথে এভাবে কোভ্যালেন্ট বন্ড, আর এই যে আরও একটা হাইড্রোজেন মানে আর একটা H প্লাস, তার সাথে এইরকম একটা বন্ড আছে, একটা অ্যারো সাইন দিয়ে লিখছি, এটাকে বলে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। এটা তোমাদের সিলেবাসে নাই, ঠিক আছে, এটা তুমি কলেজ উঠলে শিখবা, বাট এখানে যেহেতু দিয়েই দিছে তাই বললাম যে এখানে হচ্ছে দেখো তাহলে 3টা কোভ্যালেন্ট বন্ড আছে, একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড আছে, মানে এটা আরেকটা টাইপের বন্ড আর কি, আমরা তো এখন আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট পড়ছি, উপর একটা সুটলে দেখবা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট নামেও একটা বন্ড আছে, ওইটা আসলে ওয়ান টাইপ অফ কোভ্যালেন্ট বন্ডই বাট একটু স্পেশাল। আর এখানে একটা, হ্যাঁ না না ওইটা আলাদা নিয়ম, আর এখানে হচ্ছে একটা আয়নিক বন্ড আছে, সো এখানে 3টা টাইপের বন্ড প্রেজেন্ট, এরকম কোশ্চেন তোমাদের আসার চান্স নাই, বাট এটা অ্যান্সার হবে ডি। আচ্ছা, ফর হুইচ এলিমেন্ট দ্য ভ্যালেন্সি অ্যান্ড দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস ইজ ইকুয়াল? দেখো ভ্যালেন্সি আর ভ্যালেন্স ইলেকট্রন ইকুয়াল হয় যখন ওইটা মেটাল হয়, তাই না, 8-এর থেকে কম ইলেকট্রন যখন থাকে, তো এই যে সেটা হচ্ছে মেটাল হচ্ছে জাস্ট সোডিয়াম, তো সোডিয়ামের জন্য, কারণ সোডিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন একটা আর ভ্যালেন্সিও একটা। হ্যাঁ ওই ফায়ার ইয়া করে, ওই টাইপের কোশ্চেন লাগবে না তোমাদের, বাট এটা জেনে রাখা ভালো, তুমি যদি সোডিয়ামকে ওয়াটারের মধ্যে ছেড়ে দাও তখন ওইটা এক্সপ্লোশন হয় আর কি, জোরে একটা ইয়া হয়। আচ্ছা, ক্যালসিয়াম হচ্ছে হিট প্রডিউস করে। আচ্ছা, এখানে আছে হাউ মেনি লোন পেয়ার ইলেকট্রনস অফ ফসফরাস আর প্রেজেন্ট ইন PH3? আচ্ছা এটা দেখো PH3, ওকে, সো হাইড্রোজেন 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 এরকম আঁকলাম। এখন তুমি লোন পেয়ার কীভাবে বের করবা? ফসফরাসের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা টোটাল? 5টা, তাই না? তোমার ফসফরাস হচ্ছে কি 285, তো তার ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 5টা। সো এইখানে দেখো 3টা ইলেকট্রন বন্ডিং ইলেকট্রন হয়ে গেছে, মানে বন্ড পেয়ার হয়ে গেছে, তাহলে বাকি থাকবে কয়টা? 2টা ইলেকট্রন আছে, তো 2টা মানে লোন পেয়ার কয়টা? একটা, সো এটা হবে একটা, ওকে 1, ক্লিয়ার? আচ্ছা, ফর অ্যালকালাই মেটালস ভ্যালেন্সি ইজ 1, হ্যাঁ ডেফিনেটলি এটা হচ্ছে গ্রুপ 1, তো তাদের ভ্যালেন্সি 1, গ্রুপ 1-এর সবার ভ্যালেন্সি 1, ওকে। ইলেকট্রন ইজ রিলিজড ফ্রম আয়নিক বন্ডস টু ফর্ম আয়নিক বন্ডস, হ্যাঁ ডেফিনেটলি ইলেকট্রন রিলিজ করে দেওয়া হয় আয়নিক বন্ড ফর্ম করার জন্য, তাই না, ক্যাটায়ন ফর্ম করতে। আর মেটালদের কি হাই ইলেকট্রন অ্যাফিনিটি থাকে?
না, ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে যত বাম থেকে ডানে যাওয়া যায় তত বাড়তে থাকে, তাই না? রাইট, এটা মনে আছে? ইলেকট্রন অ্যাফিনিটি যত একটা পিরিয়ডে আমি বাম থেকে ডানে যাই তত ইলেকট্রন অ্যাফিনিটি কি আস্তে আস্তে বাড়তে থাকে। সো এটা হবে জাস্ট 1 আর 2। হুইচ ইজ নন পোলার কম্পাউন্ড? তো এইটা তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে আপাতত, কারণ এখানে অনেকগুলো কম্পাউন্ড আছে তোমরা চিনো না। সো এইটা একটু মুখস্থই রাখো। এটা হচ্ছে বেনজিন, মানে একটা নন পোলার হচ্ছে বেনজিন, আর এইগুলো হচ্ছে পোলার। সুগার হচ্ছে পোলার, তারপর হচ্ছে অ্যালকোহল হচ্ছে পোলার, গ্লুকোজ হচ্ছে, আচ্ছা দাঁড়াও, এখানে আসলে তিনটে অ্যান্সার হয়। বেনজিন মানে সুগার, গ্লুকোজ তিনটাই হচ্ছে নন পোলার, খালি অ্যালকোহল হচ্ছে পোলার। আচ্ছা এটা তো লিখে রাখো। আচ্ছা, ইন ওয়াটার মলিকিউল পোলারিটি ইজ প্রিভ্যালেন্ট। ডেফিনেটলি পোলারিটি অনেক, আমরা অনেক স্ট্রং পোলারিটি দেখতে পাই। 2 লোন পেয়ার ইলেকট্রনস, হ্যাঁ 2টা লোন পেয়ার ইলেকট্রন থাকে অক্সিজেনের, এই যে এরকম। আর এইচ বন্ড অ্যাঙ্গেল ইজ 120 ডিগ্রি। তো এটা আসলে 120 ডিগ্রি না, আর এই বন্ড অ্যাঙ্গেল জিনিসটা কি এটাও তোমাদের এখন জানার দরকার নেই। মানে এটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা আছে না এখানে, এই যে এইচ ও এইচ এর মাঝখানে এই অ্যাঙ্গেলটার কথা বলছে। এটা আসলে 120 ডিগ্রি হয় না, এটা হচ্ছে 104 ডিগ্রির মতো হয়, 104.5 ডিগ্রি। এটা আমি তোমাকে দেখাই, এটা নেটে সার্চ দিলেই পাওয়া যায়। বন্ড অ্যাঙ্গেল অফ H2O, ওই যে বললাম 104.5। সো এটাই, এগুলাও উপরের ক্লাসে উঠলে শিখবা। বন্ড অ্যাঙ্গেল আপাতত দরকার নাই, বাট এখানে আমি জাস্ট জানাই রাখলাম। তারপর A is an element which is in group 14 in the periodic table. The two types are B and C. B has no free electrons, আর A, B, C are not the symbols of any regular element. বুঝতে পারছো গ্রুপ 14 এটা কার কথা বলা হইতেছে? কার্বন, তাই না? গ্রুপ 14 কি আছে? কার্বন। ওই যে একটু আগে বললাম তার দুইটা অ্যালোট্রোপ আছে, তো ওই যে B and C, আর B has no free electron। তাহলে বলো তো বিতে কার কথা বলা হইতেছে? ডায়মন্ড, তাই না? আমি ওই যে একটু আগে বললাম না গ্রাফাইটের ফ্রি ইলেকট্রন থাকে, হ্যাঁ। সো এই জিনিসগুলো, এই খুচরা ইনফরমেশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে গ্রাফাইটের হচ্ছে এই যে এখানে লিখে রাখো ফ্রি ইলেকট্রন থাকে, আর এটাতে ফ্রি ইলেকট্রন থাকে না। সো এখন এখানে বলছে এ ফর্মস হোয়াট টাইপ অফ বন্ডস। এ হচ্ছে কার্বন, তো কার্বন হচ্ছে কোভ্যালেন্ট বন্ডই ফর্ম করে। উইচ ইজ বি, বি হ্যাজ নো ফ্রি ইলেকট্রন, মানে বি হচ্ছে ডায়মন্ড। আর যদি বলতো বি হ্যাজ ফ্রি ইলেকট্রনস তাহলে বলতাম গ্রাফাইট, ঠিক আছে? আচ্ছা, ইন হুইচ অফ দ্য ফলোয়িং দেয়ার আর নো ফ্রি ইলেকট্রনস আফটার বন্ড ফর্মেশন? CH4। এখন এটা কিভাবে বুঝলাম দেখো, H2O, তুমি জানো H2O এর ফ্রি ইলেকট্রন আছে, এটা একদম সবার জানা কথা। দুইটা মানে লোন পেয়ার ইলেকট্রন আছে, তো এটা একটু দেখো H2O এরকম। সো এটা হবে না। NH2 আসলে কোনো কম্পাউন্ড হয় না, এটা ভুল। তারপর CH4 হচ্ছে মিথেন। তো দেখো কার্বনের সাথে 4টা হাইড্রোজেন এইভাবে আছে। আচ্ছা, কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 4টা। এখন এখানে দেখো 4টাই বন্ড, তার মানে কি ওই 4টা ভ্যালেন্স ইলেকট্রনই এখানে ইউজড হয়ে গেছে। তাহলে কোনো এক্সট্রা ইলেকট্রন আছে কার্বনের? না, তার মানে তার কোনো লোন পেয়ার নাই। হ্যাঁ, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। আবার CO2তে তোমার ফ্রি ইলেকট্রন থাকে, ডেফিনেটলি থাকে। কার্বন, এই হচ্ছে একটা অক্সিজেন, এই হচ্ছে একটা অক্সিজেন। এই স্ট্রাকচারগুলো লেখা রাখো, কিন্তু এগুলো জাস্ট দেখলেই হবে না, এগুলো অবশ্যই লিখে রাখবা। তো এইখানে যে স্ট্রাকচারটা দেখতেছি, এইখানে এই অক্সিজেনের হচ্ছে, মানে এখানে কার্বনের ফ্রি ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন নাই, বাট অক্সিজেনগুলোর আছে। অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 6টা।
সো এখানে 1 2 এই দুইটা হচ্ছে এখানে বন্ডে ইউজ হয়ে গেছে, বাকি থাকে কয়টা? 4টা। তো এই 4টা ইলেকট্রন এখানে এই যে রাখলাম। ওকে, সো কার্বন ডাইঅক্সাইডে তোমার কার্বনের লোন পেয়ার ইলেকট্রন নাই, বাট অক্সিজেন আছে। সো এইটার অ্যান্সার হবে জাস্ট CH4। আচ্ছা, উইচ ইজ দ্য সিম্বল অফ নাইট্রাইট? নাইট্রেটের সিম্বল হচ্ছে NO3 মাইনাস, আর নাইট্রাইটেরটা হচ্ছে NO2 মাইনাস। ঠিক আছে, এটা জাস্ট একদম বই থেকে ডিরেক্ট মুখস্থ ইনফরমেশন। তারপর হাউ মেনি বন্ড পেয়ার ইলেকট্রনস আর দেয়ার ইন কার্বন ডাইঅক্সাইড? এখানে বন্ড পেয়ার কয়টা আছে আমি একজনকে জিজ্ঞেস করি, সে বলবা। সাইব বলো তো যে এখানে কয়টা বন্ড পেয়ার ইলেকট্রন আছে এই জায়গায়? বন্ড পেয়ার হ্যাঁ হ্যাঁ, বন্ড পেয়ার। না না, দুইটা না, আরেকটু চিন্তা করে দেখো। ও হ্যাঁ ভাই, 4টা। 4টা, হ্যাঁ। বন্ড পেয়ার মানে হচ্ছে কয়টা বন্ড আছে আর কি। তো এই একটা বন্ড, এটা একটা বন্ড পেয়ার, তারপর এই একটা বন্ড, এটা একটা বন্ড পেয়ার, এই একটা বন্ড, এটা একটা বন্ড পেয়ার, আর এই একটা বন্ড পেয়ার। সো টোটাল 1 2 3 4টা বন্ড পেয়ার আছে। হাউ মেনি অ্যাটমস আর প্রেজেন্ট ইন আ ফসফরাস মলিকিউল? ফসফরাস কিভাবে থাকে মনে আছে? P4, তাই না? ফসফরাস হচ্ছে দেখতে এরকম P4। সো একটা ফসফরাস মলিকিউলে 4টা ফসফরাস একসাথে থাকে। যদি আমি সালফার বলতাম, সালফার হচ্ছে 8টা একসাথে থাকে। এটা হচ্ছে P4, সো 4 হবে। হাউ মেনি কোভ্যালেন্ট বন্ডস আর দেয়ার ইন অ্যামোনিয়া? অ্যামোনিয়াতে কয়টা কোভ্যালেন্ট বন্ড আছে? অ্যামোনিয়া হচ্ছে NH3, এটা হচ্ছে অ্যামোনিয়া। এই প্রত্যেকটা ইনফরমেশন যাতে খাতায় লেখা থাকে। তো এইখানে দেখো 3টা কোভ্যালেন্ট বন্ড আছে, আর এখানে একটা লোন পেয়ার ইলেকট্রন আছে। আচ্ছা, এরপর আছে A is an oxide of sulfur where S shows maximum valency, then how many lone pair electrons of S are present in A? আচ্ছা, তো সালফারের ম্যাক্সিমাম ভ্যালেন্সি কত? 6, তাই না? মনে আছে 2 4 6, এইগুলো হচ্ছে সালফারের ভ্যালেন্সিগুলো। এখানে লিখি যে ভ্যালেন্সি অফ সালফার হচ্ছে 2 4 আর 6। এখন আমাদেরকে এমন একটা কম্পাউন্ডের কথা বলা হয়েছে যেখানে সালফারের ভ্যালেন্সি হচ্ছে ম্যাক্সিমাম, তার মানে 6, তাই না? তার মানে সালফারের ভ্যালেন্স যে 6টা ইলেকট্রন, সালফার ভ্যালেন্স ইলেকট্রনও কিন্তু 6টা, তাই না? সো ভ্যালেন্স যে 6টা ইলেকট্রন, 6টা ইলেকট্রনই হচ্ছে বন্ডে ইনভলভড। বুঝা গেছে? এখানে তার 6টা ইলেকট্রনই হচ্ছে বন্ডে ইনভলভড। ফর এক্সাম্পল HCl6, তো এখানে 6টা ইলেকট্রন। ও আচ্ছা, এখানে কি অক্সাইড বলছে? আচ্ছা, সো অক্সাইড যদি বলে তাহলে এখানে হচ্ছে তোমার সালফার ট্রাই অক্সাইড আর কি। সালফারের এই যে 3টা অক্সিজেনের সাথে এইভাবে একটা বন্ড আছে। তো এখানে দেখো সালফারের 6টা ভ্যালেন্স ইলেকট্রনই অকুপাইড, মানে এর জন্য সালফারের ভ্যালেন্সি কত এখানে? 6। তো এখানে কি কোনো লোন পেয়ার থাকতে পারে না? তার মানে এখানে আমাদের এটা হবে হচ্ছে 0, মানে নাম্বার অফ লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে 0। আচ্ছা, ডিউরিং ফর্মেশন অফ হুইচ কম্পাউন্ড ইচ অফ দি এলিমেন্টস অ্যাটেইন দ্য ইলেকট্রনিক স্ট্রাকচার অফ নিয়ন? তো পটাশিয়াম ফ্লোরাইড, এখানে পটাশিয়াম হচ্ছে আর্গন হয়ে যায় আর ফ্লোরিন হচ্ছে নিয়ন হয়, সো এটা হবে না। ক্যালসিয়াম সালফাইডে ক্যালসিয়াম হচ্ছে আর্গন হয়ে যায় আর সালফার হচ্ছে আর্গন হয়ে যায়, সো এটাও হবে না। ম্যাগনেসিয়াম অক্সাইডে ম্যাগনেসিয়াম হচ্ছে 12, 12টা থেকে 2টা চলে যায়, সো এটা হয় 10টা, আর অক্সিজেন হচ্ছে 8, মানে 8, 2টা পায়, তো ও হচ্ছে 10টা হয়। সো এটা আসলে নিয়ন, দুইজনের নিয়নেরটা হয়, সো এটা হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। আর NaCl এ হচ্ছে নিয়ন আর আর্গন ফর্ম হয়। আচ্ছা, অবজার্ভ দ্য ফ্যাক্টস বিলো। হিলিয়াম ইজ এ ডায়াটমিক গ্যাস, ফলস। হিলিয়াম হচ্ছে সিঙ্গেল থাকে, তাই না? সব ইনার্ট গ্যাস কোনো কম্পাউন্ড ফর্ম করে না, কোনো মলিকিউল ফর্ম করে না, তারা অ্যাটম হিসেবে থাকে, মানে ওরা মনো অ্যাটমিক গ্যাস, সো এটা ডায়াটমিক না। দেয়ার ইজ ওয়ান লোন পেয়ার ইলেকট্রন ইন NH3।
একটু আগে ওই যে দেখালাম একটা অ্যামোনিয়াতে হচ্ছে একটা লোন পেয়ার ইলেকট্রন থাকে। ওকে, আর সোডিয়াম ফ্লোরাইড কন্ডাক্টস ইলেকট্রিসিটি ইন ইটস সলিড স্টেট নট, মানে এটা কি লিখছে, আচ্ছা এটা আসলে অপশনটা এরকম হবে, সোডিয়াম ফ্লোরাইড কন্ডাক্টস ইলেকট্রিসিটি ইন ইটস লিকুইড স্টেট, লিকুইড অর মেল্টেড স্টেট, সেটা আসলে 2 আর 3 আর কি। আচ্ছা, ইন সোডিয়াম ফসফেট কম্পাউন্ড, আচ্ছা সোডিয়াম ফসফেট আগে লেখো, ফসফেট রেডিকালটা মনে আছে? ফসফেট রেডিকাল হচ্ছে PO4 3-, আর সোডিয়াম হচ্ছে Na+, তো আমাদের কম্পাউন্ডটা দেখতে কিরকম হবে, Na3PO4, এটা হচ্ছে সোডিয়াম ফসফেট। এখন আমরা এখান থেকে ক্যালকুলেশনগুলো করব। আচ্ছা, তো এখানে বলা আছে দ্য নাম্বার অফ অ্যাটমস ইজ 10। এখানে কয়টা অ্যাটম আছে দেখো, 3টা, 4টা, 8টা। সোডিয়াম আছে 3টা, ফসফরাস আছে 1টা, আর অক্সিজেন আছে 4টা। সো অ্যাটম কয়টা আছে টোটাল? 4, 3, 1, 8টা। সো এই অপশনটা ভুল। এখানে যেহেতু সবগুলো দুইটা অপশন, তো বলেই দেওয়া যায় এটা অ্যান্সার 2 আর 3। তারপর আমি বাকিগুলো দেখাই। ফসফেট শোজ ভ্যালেন্সি 3, ডেফিনেটলি ফসফেটের চার্জ হচ্ছে 3-। বোথ আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ডস আর প্রেজেন্ট। হ্যাঁ, এখানে আসলে এইটা একটা আয়নিক বন্ড, এই যে সোডিয়াম প্লাস আর PO4 3- এর মধ্যে, বাট PO4 3- কিন্তু আসলে তোমার একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, মানে কোভ্যালেন্ট র্যাডিকাল, এটার ভিতরে কিন্তু কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয়ে আছে, বুঝা গেছে? সো এর জন্য এটা আসলে তোমার আয়নিক বন্ডও কন্টেইন করে, কোভ্যালেন্ট বন্ডও কন্টেইন করে। Which of the compounds does not have covalent bonding? HCl কোভ্যালেন্ট বন্ডিং আছে, দুইটাই নন মেটাল। CCl4 এ দুইটাই নন মেটাল। H2O তে দুইটাই নন মেটাল। সিজিয়াম ফ্লোরাইডে ফ্লোরাইড নন মেটাল আর সিজিয়াম হচ্ছে মেটাল। বলো তো সিজিয়াম কোন গ্রুপের মেটাল? সিজিয়াম কোন গ্রুপের মেটাল কেউ বলতে পারবা? গ্রুপ 1 এর না? ওই যে লিনাকে রুবি সাজিয়ে ফ্রান্সে যাবে, ওইখানে ওই যে সাজিয়েছিল CS গ্রুপ 1। ওকে, গ্রুপ 1 পিরিয়ড 6। সো এটা হচ্ছে সিজিয়াম ফ্লোরাইড, এটা হচ্ছে আয়নিক বন্ড আর কি। ইন এক্সাইটেড স্টেট হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ ফসফরাস? মানে এখন এক্সাইটেড স্টেট জিনিসটা তোমাদের দেখানো হয় নাই, মানে ওইটা তোমাদের বইতে ওইভাবে দেওয়া নাই, বাট আমি একটু বলি। ফসফরাসের দুইটা ভ্যালেন্সি হতে পারে, বলছিলাম না, 3 আর 5। আচ্ছা, তো এই যে দুইটা ভ্যালেন্সি, এইখানে ভ্যালেন্সি চেঞ্জটা কেন হয়? এটা হয় হচ্ছে এক্সাইটেড স্টেটের জন্য। তো এক্সাইটেড স্টেট মানে হচ্ছে, মানে ধরো একটা নর্মাল ফসফরাস আছে একদম নর্মাল অবস্থায়, তো এইটার ভ্যালেন্সি হচ্ছে 3। মানে তুমি যদি এখন এই ফসফরাসটার সাথে কিছু ক্লোরিন মিক্স করো, তুমি দেখবা যে এরকম PCl3 ফর্ম হয়েছে। কিন্তু তুমি যদি এই ফসফরাসটাকে হিট দাও, হিট দিলে তখন এটা এক্সাইটেড স্টেটে চলে আসে, আর তখন এই ফসফরাসটাকে এখানে একটা স্টার সাইন দিয়ে দেখাইতে হয়। মানে একটা স্টার সাইন দেওয়া মানে এটা এখন এক্সাইটেড হয়ে গেছে। আর এক্সাইটেড স্টেটে ওর ভ্যালেন্সিটা 5 হয়, মানে এক্সাইটেড স্টেটে ওর ভ্যালেন্সি বেড়ে যায়। আচ্ছা, এখন আমি একটু এই ভ্যালেন্সি বেড়ে যাওয়ার ব্যাপারটা বা এক্সাইটেড হওয়া এগুলো সব একটু ভালো মতো বুঝাই। তাও এটা আসলে তোমাদের বইতে কোনো চ্যাপ্টার ওইভাবে ডিসকাস করা নাই, তো আমি ওর জন্য আর দেখাই নাই, বাট আমি একটু এখন এটা দেখাই। দেখো, ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশন লাগবে। ফসফরাস হচ্ছে 15, তো ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। আচ্ছা,
আচ্ছা তোমাদেরকে বলছিলাম 3p সাবশেলটা হচ্ছে 3টা অরবিটাল দিয়ে ফর্মড, তাই না? পি সাবশেলে কয়টা অরবিটাল থাকে? 3টা থাকে, এটা শিখাইছিলাম না? এস এ থাকে 1টা, পিতে থাকে 3টা, ডিতে থাকে 5টা, তাই না? সো এটাকে আমি যদি ওই যে বক্স করে আঁকি, বক্স করে আঁকলে আমি এখানে কি দেখতে পাবো, মানে জাস্ট লাস্ট শেলটা যদি বক্স করে আঁকি, তো এটা হচ্ছে এরকম একটা স্ট্রাকচার দেখবো। এরকম আগে দেখাইছিল, এরকম বক্সের ভিতরে আরো। সো এটা হচ্ছে 3s আর 3p হচ্ছে এরকম, মানে 3p হচ্ছে একটা সাবশেল, যার ভিতরে আবার 3টা অরবিটাল আছে। তো এখানে ইলেকট্রন দেওয়ার নিয়মটা মনে আছে? হ্যাঁ, সবগুলাই আগে একটা একটা দিবা, তারপর আবার উল্টায় দিবা, বাট এখানে আর নাই, 3টেই আছে এখানে। আচ্ছা, তো ভ্যালেন্সির আসল ডেফিনেশনটা হচ্ছে, মানে আমরা যে 8 থেকে বিয়োগ করি বা 8-এর কম থাকলে জাস্ট ওইটাই রেখে দিই, ওইটা আসলে ফেক ডেফিনেশন, মানে এটা সবসময় কাজ করে না। তো ভ্যালেন্সের মেইন আইডিয়াটা হচ্ছে যে একটা অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশনে এই ভ্যালেন্স শেলে কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, মানে কয়টা এরকম বিজোড় ইলেকট্রন আছে। মানে এই দেখো, এইটা একটা আনপেয়ার্ড ইলেকট্রন, এটা একটা আনপেয়ার্ড ইলেকট্রন, এটা একটা আনপেয়ার্ড ইলেকট্রন, মানে এগুলো জোড়ায় জোড়ায় নাই। সো আমাদের ভ্যালেন্সি কত হবে? এটা হচ্ছে মানে 3p আর কি। সো এখানে ভ্যালেন্সি কত হবে? 3, 1 2 3। ওকে, আচ্ছা এখন তুমি জানো যে 3p এর পর একটা অরবিটাল আছে, সেই অরবিটালটা কি বলো তো? ডি অরবিটাল না? 3d। বাট এখানে ডি অরবিটালে কোনো ইলেকট্রন নাই, এর জন্য আমরা এটাকে লিখি নাই। আচ্ছা, ডি অরবিটাল কয়টা থাকে, মানে ডি সাবশেলে ডি অরবিটাল কয়টা থাকে? 5টা। সো এখানে ওইটা আঁকি, যে এখানে একটা ফাঁকা জায়গা আছে যেটার নাম হচ্ছে 3d অরবিটাল আর কি, এখানে 5টা এরকম জায়গা আছে। ওকে, তো এই পুরো জায়গাটা ফাঁকা। এখন আমরা কি বলছি, ভ্যালেন্সির ডেফিনেশন হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস ইন দ্য ভ্যালেন্স শেল। এটা একটু লিখে রাখো যে ভ্যালেন্সির ডেফিনেশন হচ্ছে, অ্যাকচুয়াল ডেফিনেশন, যে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস ইন ভ্যালেন্স শেল। ওকে, আচ্ছা এখন আমি যদি ফসফরাসকে হিট দেই, তাইলে ও কি হবে? এক্সাইটেড হবে বা উত্তেজিত অবস্থায় যাবে। অ্যান্ড এক্সাইটেড অবস্থায় যেটা হয় সেটা হচ্ছে একটা ইলেকট্রন এই জায়গা থেকে জাম্প করে এই ফাঁকা জায়গায় চলে আসে। আচ্ছা এখন তুমি চিন্তা করো, আমরা যখন ওই যে বোর মডেল পড়ছিলাম তখন বলছিলাম না যে ইলেকট্রনকে যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি দেওয়া হয় তখন সে একটা অরবিট থেকে জাম্প করে আরেকটা বড় অরবিটে চলে যেতে পারে, মানে উপরের অরবিটে চলে যেতে পারে। তো এইখানেও তাই, বাট এইখানে আমরা খুব বেশি এনার্জিও যে দিচ্ছি তা না, বাট 3s থেকে 3d এর এনার্জি বেশি। তো তুমি যখন 3s এর কোনো একটা ইলেকট্রনকে হিট দিবা তখন ও জাম্প করে ওর উপরের একটা অরবিটালে চলে যাবে। হুম, বলো। 3p-তে গেলে তো ওই যে আবার পেয়ার হয়ে যাবে। সো হিট দিলে ওরা হচ্ছে, তুমি চিন্তা করতে পারো যে ধরো 3p-তে গেল, বাট ওই 3p থেকে আবার ও জাম্প করে 3d-তে চলে আসবে। ওরা আনপেয়ার্ড অবস্থায় থাকতে চায়, বুঝতে পারছো? সো এখানে যখনই হিটটা দিব ইলেকট্রনটা হচ্ছে জাম্প করে এখানে চলে আসবে। সো জাম্প করে যদি এখানে আসে তো সেটাকে আমরা এই যে পি স্টার বলি, মানে এক্সাইটেড ফসফরাস। তো এক্সাইটেড ফসফরাস দেখতে হবে এরকম যে তার এই যে এই পর্যন্ত হচ্ছে ওই যে নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন, আর তারপর এখানে হচ্ছে 3s, 3s এ এখন একটা ইলেকট্রন, 3p-তে এখন 3টা ইলেকট্রন, আর 3d-তে এখন কয়টা ইলেকট্রন? একটা। ওকে, না দুইটা জাম্প করবে না, কারণ অত বেশি এনার্জিও দিচ্ছি না আর কি, ঠিক আছে? তো এইখানে দেখো এখন তোমার আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা হয়েছে টোটাল? 1 2 3 4 5।
সো দ্যাটস ওয়াই এখন ভ্যালেন্সি কত হয়েছে 5। ঠিক আছে, তো এইভাবেই আসলে ভ্যারিয়েবল ভ্যালেন্সি জিনিসটা ক্রিয়েট হয়। তো এইখানে আমাদের এটাই বলা হয়েছে ইন এক্সাইটেড স্টেট হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ ফসফরাস, মানে সহজভাবে বললে এক্সাইটেড স্টেটে ভ্যালেন্সি হচ্ছে বেশি হয় আর কি, সেটা হচ্ছে 5। তারপর ইন উইচ অফ দ্য কম্পাউন্ডস ইচ এলিমেন্ট অ্যাটেইনস ইলেকট্রনিক কনফিগারেশন অফ সেম ইনার্ট গ্যাস। আচ্ছা, ম্যাগনেসিয়াম ক্লোরাইডে ম্যাগনেসিয়াম হবে হচ্ছে নিয়ন আর ক্লোরিন হবে আর্গন, সো এটা সেম না। ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়াম হবে হচ্ছে আর্গন আর অক্সিজেন হবে হচ্ছে নিয়ন, সো এটাও কারেক্ট না। সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম হয়ে যাবে নিয়ন আর ক্যালসিয়াম ক্লোরিন হয়ে যাবে আর্গন, সো এটাও সেম না। পটাশিয়াম ক্লোরাইডে পটাশিয়াম 19 থেকে 18 হবে একটা ইলেকট্রন ডোনেট করে, সো পটাশিয়াম হবে আর্গন। আর ক্লোরিন 17 থেকে একটা ইলেকট্রন রিসিভ করে 18 ইলেকট্রন বিশিষ্ট আর্গন ফর্ম করবে, সো দুইটাই আসলে আর্গন হচ্ছে, সো এটার অ্যান্সার হবে পটাশিয়াম ক্লোরাইড। এই টাইপের কোশ্চেন কিন্তু খুব কমন, দেখো এরকম কোশ্চেন অলরেডি কয়েকটা সলভ করছি। ওকে, মানে এই টাইপের কোশ্চেন বেশি আসে। আচ্ছা, তারপরের কোশ্চেনটা দেখো, হুইচ ইজ সলিউবল ইন ওয়াটার। আমরা পরে আসছি কি সলিউবিলিটি অফ ওয়াটার, এটা কাদের বেশি থাকে, আয়নিক কম্পাউন্ডদের বেশি থাকে, আর কোভ্যালেন্টরা মানে নন পোলার কোভ্যালেন্ট যারা তারা সলিউবল না। আচ্ছা, তো CCl4 এটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, NH3 কোভ্যালেন্ট কম্পাউন্ড, C2H6 কোভ্যালেন্ট কম্পাউন্ড, বিকজ এগুলো সব নন মেটাল দিয়ে বানানো। পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা তোমার আয়নিক কম্পাউন্ড, বিকজ এটা হচ্ছে আসলে K প্লাস আর OH মাইনাস র্যাডিক্যালের মধ্যে একটা আয়নিক বন্ড। পটাশিয়াম হাইড্রোক্সাইড তো তোমরা চিনো, এটা হচ্ছে একটা বেস, তাই না, বা অ্যালকালাই, তো ও তো ডেফিনেটলি সলিউবল ইন ওয়াটার।